প্রীতম গেল না আর ওদিকটায়, সোজা রুমে ঢুকে দেখলো ইনু তখনও জেগে আছে, চুপচাপ শুয়ে আছে সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে। দরজা বন্ধ করে বাতি নিভিয়ে চশমা খুলে রেখে বেডসাইড ল্যাম্প জেলে প্রীতম শুয়ে পড়ল বিছানায়। ঘাড় ঘুরিয়ে ইনায়াকে দেখলো। ইনায়া নিশ্চুপ। প্রীতম ওকে দেখতেই থাকলো। ভীষণ মায়া লাগলো মেয়েটার প্রতি। সারাদিনে কম দখল যায়নি মেয়েটার ওপর দিয়ে। এর পেছনে ছোটাছুটি, ওকে সামলানো, তার খেয়াল রাখা, রান্না দেখা, সবাইকে খাওয়ানো, শুদ্ধকে দেখভাল করা, প্রণমীর যত্ন, আরও কত কি। বড়লোকে দুলালির কখনো এত কাজ করেছে কিনা, এত দায়িত্ব পালন করেছে কিনা সন্দেহ। এই নরম হাতে কত কি করেছে আজ। প্রীতম এগিয়ে গেল ইনায়ার কাছে, এক হাতে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ইনায়ার ঘাড়ে মুখ গুজে দিল এবং ওভাবেই থাকলো কিছু সময়। তারপর অস্ফুটে বলল, শরীর খারাপ লাগছে। নির্লিপ্ত ইনায়া কোনো জবাব দেয় না, তার কোনো নড়চড় নেই। প্রীতম মাথা তুলে ইনায়ার দিকে তাকালো। কয়েক পলক তাকে দেখে প্রীতম একটা লম্বা শ্বাস ফেলে ইনায়ার কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, ইনু, লিসেন, আমি চাই না কোনো তৃতীয় ব্যক্তির কারণে আমাদের দুজনের মধ্যে কোনো মান অভিমান আসুক বা দূরত্ব বাড়ুক। এমন দিন দেখার জন্য আমি সেদিন পাগলামি করিনি। এতটা ঠুনকো নয় আমাদের সম্পর্ক, আশা করি। বাকিটা তোমার বিবেচনা। ইনায়া তাকালো প্রীতমের দিকে। পরপর ফুপিয়ে উঠে গলা জড়িয়ে ধরল প্রীতমের। আকুতি নিয়ে বলতে লাগলো, প্লিজ প্রীতম, একটু নরম হও। মেজমাকে দেখলে আজ কি করে পারছো তুমি আর আপু এত কঠোর হতে? প্রীতম ইনায়ার হাত সরিয়ে দিয়ে উঠে বসলো ইনায়াও। কাঁদছে সে। প্রীতম বলল, তুমি এত অবস্থা নও ইনায়া, একটা অন্যায় আবদার করছো। মানছি অন্যায় আবদার, তাই তো বলছি বারবার, প্লিজ এবারের মতো মাফ করে দাও। বড় বাবা বলেছে রিহাবে পাঠিয়ে দেবে। ইনু, সেটা পরের ব্যাপার, কিন্তু এখন ও শাস্তি পাবে না। ইনু, কাল রাতে বিয়ে না হয়ে যদি অন্য কিছু হতো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া একটা মেয়েকে একা পেলে একজন পুরুষের মাথাতে কত ধরনের চিন্তা আসে? নাকি তুমি অবুঝ? ইনায়া হতবাক হয়ে তাকিয়ে রয় প্রীতমের দিকে। তারপর বলে, কি হতে পারতো সেটা জানতে চাই না প্রীতম, কি হয়েছে সেটা বলতে চাই। প্রণমী সেফ আছে এবং দাদান শাস্তি পেলেও ওর কিছু হবে না, তাই না? তাই বলে শাস্তি দেব না? ক্ষমার উপরে আর কিছু থাকে প্রীতম? দয়া চাইছি তো, দাদানকে সরিয়ে নেবে শহর থেকে বড় দাদান। প্রণমীর ধারে কাছেও ঘেসবে না সে। প্রীতম চুপ করে বসে রইল। ইনায়া বলতে লাগলো, তুমিও তো আমার সাথে মিথ্যাচার করেছিলে, আমি শাস্তি দিতে পারতাম না? আমি তো ক্ষমা করেছি, কারণ সুযোগ দিয়েছি তোমাকে। দাদানকেও একটা সুযোগ দাও। প্রীতম হতভম্ব হয়ে বলল। দুটো জিনিস এক ইনু। ইনায়া চুপ হয়ে রইল। আচমকাই ভীষণ রাগ উঠে গেল প্রীতমের। প্রীতম উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে হাত বাড়িয়ে ফ্লাওয়ার পটটা ছুঁড়ে মারল মেঝেতে। টুকরো টুকরো হয়ে ভেঙে গেল তা। ইনায়া কেঁপে উঠল। প্রীতম ধমকে বলতে লাগলো, মানে কি? আটকে পড়ছে ক্ষমা করে আমাকে? মানে আমাদের ভাই বোনদের থেকে আশা করবে আমরা যেন ক্ষমাই করতে থাকি শুধু, আর তোমরা ভাই বোনেরা ক্ষমা করে সেটা নিয়ে 3 বেলা খোঁটা দিতে বলবে না? আমি এমনটা বোঝাতে চাইনি প্রীতম। প্রীতম একটা লম্বা শ্বাস ফেললো। কথায় কথা বাড়বে, ঝগড়া হবে, আর ওই অবুঝ মেয়েটা অযথায় সেটাকে টেনে নিয়ে যাবে বহুদূর। নিজেকে নিয়ন্ত্রণ করে প্রীতম ত্রস্ত পায়ে হেঁটে ব্যালকনিতে চলে গেল। ইনা কিছু সময় তাকে দেখে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল বিছানাতে। সময় গড়ায়। একটু বাদে প্রেরণার মেসেজ আসে প্রীতমের ফোনে। ভাই, একটু প্রণবীর ঘরে আয়। প্রণমীর মাথার কাছে বসে আছে প্রেরণা। ঘুম আসছে না দু চোখে। প্রীতম ঘরে ঢুকে পড়ল। কি ঘুমাচ্ছ না কেন? এদিকে আয়, কথা বলিস না। ঘুমন্ত প্রণমীর মাথায় হাত বুলিয়ে প্রেরণা ব্যালকনিতে গেল। প্রীতমও গিয়ে আপুর পাশে দাঁড়ায়। কিছু সময় নীরবতার পরে প্রেরণা প্রীতমকে বলল, কিরে, তোর সংসারে আগুন লেগেছে নাকি? প্রীতম চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রেরণা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বকাঝকা করিস না, ছোট মানুষ। আর তাছাড়া ওর জায়গায় আমি হলে এভাবেই করতাম। একটু থেমে প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকায়। বরফ ঠান্ডা গলায় বলে, সব দেখলি, শুনলি, বোধহয় ভাবলিও। এখন তোর মত দে। প্রীতম কিছুটা সময় নেয়। ঘাড় ঘুরিয়ে রুমের ভেতরে ঘুমন্ত প্রণমীর মুখের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে নেয়। তারপর আস্তে ধীরে বলে, কমপ্লেন তুলে নাও আপু, আমি ক্লান্ত, আর কিছু বলতে পারছি না। দুই ভাই বোন একই সাথে দীর্ঘশ্বাস ফেলে। প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, কাল যাবি আমার সাথে? মাথা খারাপ? আমি ওই উন্মাদটাকে দেখতে চাই না আর ইহ জনমে। আপু পুরোই সাইকোপ্যাথ। আবার আমাকে দেখলে বলবে, এই, তুই আমাকে দয়া করে কমপ্লেন তুলে নিয়েছিস? তারি বাস্টার্ড, তোর সাহস কিভাবে হয় আমাকে দয়া করার? রোডসাইড রাস্কেল।
অবিকল ইরফানকে নকল করে বলল প্রীতম। প্রেরণা এত এত দুঃখ, হতাশা আর মন খারাপের মধ্যেও হেসে ফেলল প্রীতমের কথা শুনে। হাসলো প্রীতমও। দুই ভাই বোন ইরফানকে নিয়ে কিছুক্ষণ হেসে নেয়। হঠাৎ করেই প্রীতম কণ্ঠস্বর যার পর নাই গম্ভীর করে বলে, একটা সিদ্ধান্ত নিয়েছি আপু। কি? পূর্ণকে আর ইনুকে নিয়ে আমি এই শহর থেকে চলে যাব। তুমি শুদ্ধকে নিয়ে থাকতে পারবে না? অস্ট্রেলিয়ার চাকরিটা কনফার্ম হলে বউ আর বোনকে নিয়ে সেখানে সেটেল হব পরে। প্রেরণা তাকিয়ে আছে ভাইয়ের দিকে, নিচু গলায় বলল, ইনায়া মানবে? স্বামীর সিদ্ধান্তকে যদি সমর্থন নাই করতে পারলো তাহলে আমার কিছুই বলার নেই আপু। ও যা চাইছে সেটা তো আমি করছি। প্রেরণা চুপ করে রয়। প্রীতম আর কোনো কথা না বাড়িয়ে বলল, যাই বউকে তার ইনোসেন্ট কিউট পিউট সহজ সরল ভাইয়ের খবরটা দিয়ে আসে, নয়তো আজ কেঁদে কেঁদে রুম সাগর বানিয়ে ফেলবে। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে প্রেরণা বলল। তোর আচরণ অবিকল ড্যাডের মতো। প্রীতম ম্লান হেসে নিজের ঘরের দিকে গেল। ঘরে ঢুকে সে রীতিমতোই অবাক। ইনায়া ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছে। হতভম্ব হয়ে প্রীতম বলে, এসব কি? ইনায়া কাঁদছে আর জামা কাপড় গুছাচ্ছে, সে চলে যাবে। প্রীতমের ভীষণ রাগ উঠলেও রাগটাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় ইনায়ার কাছে। নম্র স্বরে বলল, ধমকেছি বলে রাগ করেছ? এই জন্য চলে যাবে ছেড়ে? আচ্ছা সে না হয় সকালে যাবে, তার আগে আমার একটা কথা শোনো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, বুঝলে? তুমি ঠান্ডা মাথায় কথা হচ্ছিল তখন। তুমি কিভাবে পারলে ফুলদানি ভাঙতে? এই সত্যি করে বলো তো, তুমি তখন ওই ফুলদানি দিয়ে আমাকে মারতেও চেয়েছিলে, তাই না? নাকি কান্নায় প্রীতমের মাথাটা ঝিমঝিম করছে এমনিতেই, তার উপর এ সমস্ত কথা। প্রীতমের ইচ্ছে করছে আটতলা থেকে লাফ দিতে। সে বহু কষ্টে পুনরায় নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাখে। নরম হয়ে বলে, আগে আমার একটা কথা শোনিনো। ইনায়া কোনো কথা শুনল না। ব্যাগ গুছিয়ে বালিশ নিয়ে ঘর থেকে বের হতে গেলে প্রীতম ওর হাত টেনে ধরল। কোথায় যাচ্ছ? আপুর ঘরে শুতে যাচ্ছি, শোবো না আমি তোমার সাথে। প্রীতমকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল ইনায়া। প্রীতম চুপচাপ বসে রইল। এ কোন মহাবিপদে পড়ল সে? প্রেরণা ইনায়াকে দেখে অবাক হয়ে বলল, তুমি? আপনার সাথে ঘুমাবো আপু। কাঁদতে কাঁদতে বলেই বালিশটা বিছানায় রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল ইনায়া, প্রেরণাকে কিছু বলতে না দিয়ে। প্রেরণা বুঝতে পারল আগুন ভালোভাবে লেগেছে, তবে পানি ঢালার মতো শক্তি নেই তার এখন। তার ইমার্জেন্সি ঘুমের প্রয়োজন, আর চলছে না তার শরীর। এসব সকালে দেখবে। কথা না বাড়িয়ে সেও বিছানায় শুয়ে পড়ল চুপচাপ। কিছুক্ষণ বাদে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। রাত 3টা পেরিয়ে গেছে, অথচ ইনায়ার চোখে ঘুম এলো না। ঘুম এলো না, তবে ভীষণ পানির তেষ্টা পেল। উঠে বসে ঘরের কোথাও পানির অস্তিত্ব দেখল না। বিছানা থেকে নেমে সে দরজা খুলে ডাইনিং রুমে দিকে যেতে থাকে পা টিপে টিপে। ওই লোকটা ঘুমায়নি ইনায়া জানে। তার সামনে পড়তে মন চাইছে না ইনায়ার। নিঃশব্দে পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতেই আটকে উঠল ইনায়া। প্রীতম জাপটে ধরেছে তাকে পিছন থেকে। ছটফট করছে ইনায়া। প্রীতম বলল, এখন কোথায় পালাবে? রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়েছে দুজনার মধ্যে। ইনায়া ক্লান্ত হয়ে বলল, ছাড়ো, নয়তো আমি চেঁচাবো। আপু! মুখ চেপে ধরল প্রীতম ইনায়ার। দাঁতে দাঁত চেপে বলল। রুমে চলো বলছে। ইনায়া নিজের মুখের উপর থেকে প্রীতমের হাত সরিয়ে ঘন ঘন শ্বাস ফেলল। কিছুক্ষণ রেগে মেগে বলল, ডাকাতের মতো করছো কেন? কিডন্যাপ করছি বউকে, রুমে চলো। যাবো না আমি। ওর মুখটা আবারও চেপে ধরল প্রীতম। টানতে টানতে রুমের দিকে নিয়ে যেতে যেতে বলছে, প্রাণপ্রিয় ভাইয়ের রাগ থাকবে সেটা জায়েজ, আর আমি রাগ করলে ছেড়ে দেওয়ার হুমকি? ভাই কাউকে কিডন্যাপ করলে 7 খুন মাপ, আর আমি উল্টোপাল্টা কিছু করলেই তোমাদের সব কটা ভাই বোনের খুব ফাটে, তাই না? রুমে চলো, বোঝাচ্ছি তোমাকে। আজ হঠাৎ করে বাসে উঠতে ইচ্ছা করলো প্রেরণার। সচরাচর স্কুটিতে যাতায়াত করলেও এই রুটের 3তলা বিশিষ্ট ও বাসে চড়তে প্রেরণা মুখিয়ে থাকে। বাচ্চাদেরও মতো আনন্দ পায় সে। মোট 7টায় বাস রয়েছে এই রুটে। প্রেরণা স্পেশাল প্যাসেঞ্জার কার্ড বানিয়ে রেখেছিল, এতে বিল কিছুটা কম দিয়ে পারা যায়। প্রেরণা একটু হিসেবি গোছের মহিলা কিনা। হাতের ফোনটাতে বারবার সময় দেখছে সে। থানায় গিয়ে যা করার করে রেস্তোরাঁয় যেতে হবে। হঠাৎ পায়ের কাছে একটা বল জাতীয় বস্তু এসে থামলো। প্রেরণা সেটা হাতে তুলে নিয়ে পাশে ফিরে তাকিয়ে দেখলো দুজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক আর ভদ্রমহিলা তার দিকে তাকিয়ে আছে। অমায়িক চেহারায়, ঠোঁটে অমায়িক হাসি লেপ্টে আছে দুজনার। প্রেরণা মুচকি হাসলো, বলল, এটা আপনাদের আঙ্কেল? লোকটা খুব বিনয়ী সুরে বলল, ডাক্তার। ইয়াং লেডি, এটা দিয়ে তোমার দৃষ্টি আকর্ষণ করলাম। কোথায় হারিয়ে গিয়েছিলে? এত ডাকছে আমরা দুজন, দেখছিলেই না। আসলে হয়েছে কি, আমার ওয়াইফ বলল তোমাকে সে মুখে চেনে। তুমি কি কাঞ্চন পার্ক রোডে কখনো যাও? জি আঙ্কেল, প্রায়শই। কেন বলুন তো? লোকটার পাশের ভদ্রমহিলা বলে ওঠে, ঠিক ধরেছি, তুমি সে না যে আমার পার্স তুলে দিয়েছিলে ট্রেন থেকে?
আমাকে ফার্স্ট এড করে দিয়েছিলে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন ওই রোডে। প্রেরণার মনে পড়ে গেল একদিন এক ভদ্রমহিলাকে সে সাহায্য করেছিল। রাজনৈতিক দ্রুত দলের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ফেসে গিয়েছিলেন ভদ্রমহিলা। প্রেরণা বলল, জি আন্টি, মনে পড়েছে। আমি প্রেরণা হাসান। লোকটা অমায়িক হেসে জবাব দিল, নাইস মিটিং ইউ প্রেরণা। আই এম ডক্টর রাউনাফ করিম খান অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ মৃদুলা উর্মি। প্রেরণা আবারও বিনয়ী হাসল। ভদ্রমহিলা বলতে লাগলেন, তোমাকে সেদিন একটা ধন্যবাদ দেওয়ার জন্য কত খুঁজলাম, ভিড়ের মাঝে কোথাও হারিয়ে গিয়েছিলে। মেয়ে, তুমি বড্ড উপকার করেছিলে সেদিন। ইট ওয়াজ মাই ডিউটি টুয়ার্ডস এনি সিনিয়র পার্সন আন্টি, মেনশন নট। প্রেরণার স্টপেজে বাস থামলে সাইরেন বেজে উঠল। ভদ্রলোক আর ভদ্রমহিলা হাত নাড়িয়ে বিদায় জানায় প্রেরণাকে। বাস চলতে শুরু করলেও প্রেরণা কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো। জীবনের চলতি পথে কত শত আগন্তুকের দেখা মিলে যায় কিছু মুহূর্তের জন্যে, সেটাই ভাবলো প্রেরণা। মুইনের কেবিনের সামনে গিয়ে দাঁড়ায় প্রেরণা। কনস্টেবল পাশ থেকে চলে গেলে সে দরজার বাইরে দাঁড়িয়ে নিচু গলায় মুইনকে বলে, স্যার আসবো? মুইন বিনম্র স্বরে বলল, জি আসুন। প্রেরণা ভেতরে ঢুকলে মুইন বসতে বলল তাকে। প্রেরণা বসতেই মুইন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দেখলো প্রেরণাকে। আন্তরিক হয়ে জানতে চাইল, আপনার বোন কেমন আছে? জি, কিছুটা ভালো। মুইন কিছু সময় চুপ থেকে বলল, তো ফাইনালি কমপ্লেন তুলে নিলেন? জি। মুইন নড়ে চড়ে বসে ভীষণ কৌতূহলী দৃষ্টিতে প্রেরণাকে কয়েক মুহূর্ত দেখে বলে, আসলে আমার 3 বছরের পেশাগত জীবনে এরকম বহু দেখেছি। এক্ষেত্রে যেটা অবজার্ভ করেছি, এই ধরনের সেন্সিটিভ কেসে বাদীপক্ষ প্রধানত দুটো কারণে শক্তিশালী। ক্ষমতাধর প্রতিপক্ষের উপর থেকে অভিযোগ তুলে নেয়। 1, সাহসে না কুলোলে। 2, অর্থনৈতিক দিক থেকে দুর্বল হলে এমন জঘন্য অপরাধে ছাড় দেয়। ইন দিস কেস আমার আপনাদের, স্পেশালি আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ভয় পেয়েছেন, আর আপনি অর্থনৈতিকভাবে দুর্বল সেটাও সম্ভবত ভুল। আর রিলেটিভ দেখে পারিবারিক পরিস্থিতি ঠিক রাখতে যে অভিযোগ তুলেছেন এটাও মানতে পারছি না, কারণ বোনের ব্যাপারে অপরাধীর প্রতি সামাজিকতার খাতিরে এতটা দয়ালু কেউ হয় না। তবে এই সিদ্ধান্ত। ভীষণ আগ্রহ নিয়ে জানতে চাইল মুইন। প্রেরণা ম্লান হাসলো, একটা লম্বা শ্বাস ফেলে বলল, জি স্যার। না অর্থ সংকট রয়েছে, না সাহস ফুরিয়েছে। যেটা ফুরিয়েছে সেটা হলো আমাদের 2 ভাই বোনের ধৈর্য। ক্লান্ত আমরা। এমন যদি মিরাকেল করা যেত, মম আর ড্যাডকে পুনরায় জীবিত করে বোনের পাশে বসিয়ে রেখে বলতাম, তোমরা বোনকে দেখো, আমরা দুনিয়ার সাথে লড়ি। তবে একটা কথা থাকতো, আমরা 2 ভাই বোন যথেষ্ট হাঁপিয়ে গিয়েছি। গতকাল রাতে 2 ভাই বোন মিলে ভেবে সিদ্ধান্তটা নিলাম। যাক, তবে একটা স্বস্তি পেয়েছি, আপনারা আমাদের পাশে ছিলেন। আর মির্জা ফ্যামিলি থেকে ইলহাম আঙ্কেল আর সামিন আঙ্কেলরা যে আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করেনি, আমার টাকার অফার করেনি, অপরাধটাকে আসলেই অপরাধ হিসেবেই স্বীকার করেছেন, এতেই আমি সন্তুষ্ট। আশা করছি ওনারা এই ধাক্কাটাকে সিরিয়াসলি নিয়ে নিজেদের ছেলেকে সেভাবেই দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ভাবিও নি আমাদের এইভাবে ট্রিট করা হবে। ধন্যবাদ দিতেই এলাম। প্রেরণা থামলো। মুইন একটা অমায়িক হাসি দিয়ে বলল, ইট ওয়াজ মাই ডিউটি। প্রেরণা হাত ঘড়িতে সময় দেখে উঠল। মুইনকে সালাম দিয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে বেরিয়ে থানা প্রাঙ্গণে এসে দাঁড়াতেই তার কদম থামলো। ইহান দাঁড়িয়ে আছে একজন কনস্টেবলের সাথে কথা বলছে। প্রেরণা লোকটাকে দেখলো কিছু মুহূর্ত। প্রেরণা যেমন ভুগছে ভাই বোনের জন্য, তেমনি ভুগছে এই লোকটাও। বলিষ্ঠ দেহের সাথে তার জাতীয় পোশাক, শুভ্র পাঞ্জাবি পরে নেতাসুলভ গাম্ভীর্য নিয়ে চলা লোকটা জিন্স প্যান্ট শার্টে ছোটাছুটি করছে এই কদিন। প্রেরণার কাছে এসে অহেতুক আকুতি মিনতি করেনি দেখে প্রেরণা লোকটার উপর বিরক্ত হলো না, বরং আশ্চর্য লাগে। কতটা ধৈর্য এই লোককে দিয়েছেন সৃষ্টিকর্তা। পরিচয়ের প্রথম দিন থেকে দেখছে সবকিছুই সংবেদনশীলতার সহিত সামলে নিতে। ইহানের সাথে কথা বলে কনস্টেবল চলে যায়। ইহান তখনও দেখতে পায়নি প্রেরণাকে। সে কদম বাড়ায় পুরাতন দালানের দিকে, ওসির রুমে যাবে তাই। ঠিক তখনই কণ্ঠে দৃঢ়তা নিয়ে অপ্রত্যাশিত নারী কণ্ঠ তাকে ডাকলো। এই যে ডিসেন্ট মির্জা। স্থির হলো বলিষ্ঠ কদম। ঘাড় ঘুরিয়ে দেখলো প্রেরণাকে। চোখ থেকে খুললো সানগ্লাস। ইহান প্রেরণাকে দেখে অবাক হলো না, অবাক হলো তার মুখে এমন অদ্ভুত সম্বোধন শুনে। ইহান প্রেরণার শাড়ি দেখলো হঠাৎ। আজও কেমন অফ হোয়াইট রঙের শাড়ি পরেছে। এই রঙগুলো ভদ্রমহিলা কেন পরে বুঝে উঠতে পারে না ইহান। জীবনের রং না থাকলে রঙিন শাড়ি পরা যায় না। ভদ্রমূল্যে সম্ভবত ওই সত্যে বিশ্বাসী, অথবা অযথা নিজেকে বুড়ি সাজিয়ে রাখতে চায়। প্রেরণা এগিয়ে এসে ঠিক ইহানের মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রাখে ইহানের, কোনো সংকোচ ছাড়াই। উল্টো ইহান চোখ নামিয়ে নেয়। প্রেরণা বলতে থাকে,
বাইরে প্রেসের লোক দেখেছি, তাকি তুকি দিচ্ছে, কিছু পয়সা দিয়ে এদের মুখ বন্ধ করুন এখন। এত সৎ থাকলে কি করে হয় বলেন? ভোটার কমে যাবে তো আপনার। আমার যেটুকু করার করে দিয়েছি, আর কিছুই করার নেই আমার। ইহান শান্ত দৃষ্টিতে শুধু দেখতে থাকলো প্রেরণাকে। প্রেরণা বলতে লাগলো। একটা ছোট কাজ করবেন? কি? ইহানের রাশভারী স্বর। আপনার আদরের ভাইকে প্লিজ বলবেন না আমি বা আমার ভাই স্বেচ্ছায় ওর নামে অভিযোগ তুলেছি। অনুরোধ আমার। তা কেন? অবাক ইহান। এখানে এসে শুনলাম আপনার ভাই জামিন চাইছে না। অদ্ভুত ছেলে, ভাঙবে তবু মচকাবে না। ওর সাইকোলজিক্যাল কেসটা আপনারা না বুঝলেও আমি ধরে ফেলেছি এখানে এসে। আপনার ভাই ভীষণ অসুস্থ ইহান। আমরা ওকে ছাড় দিচ্ছি এটা শুনলে ও এটাকে নিয়ে বাতেঙ্গা খাড়া করবে। ওর ইগো হার্ট হবে, ও লম্বা করবে টেনে, এসব আবারও লম্বা করবে, সেটা আমি চাচ্ছি না। ও জানুক বা ওর কোনো না কোনোভাবে জামিন হয়েছে, এটা চাই না। আমি আর আমার ভাইয়ের নামে যেন সামনে না আসে। ও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। বরং জেনে গেলেও বলবেন আমরা হার মেনে অভিযোগ তুলেছি। এইটুকু বলে প্রেরণা অহেতুক হাসলো, বলতে লাগলো। এইসব আমি কি বলছি? আসলেই আমরা হার মেনেছি। সো আপনার ভাইয়ের ইগো হার্ট হবার কোনো সুযোগ নেই। ওর জন্যে শুভ কামনা, সুস্থ জীবনের কামনা। ইহান কোনো জবাব দেয় না। প্রেরণার সরল বচন মুহূর্তেই ধারালো হলো। গম্ভীর হয়ে কণ্ঠে তেজ নিয়ে ইহানের চোখে চোখ রেখে বলল। আর একটা কথা, আপনি মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন ইহান। এটা শুধু আপনাকেই বললাম, আপনাকেই বলার। তাই ভবিষ্যতে আপনার ভাইকে আমার বোনের থেকে, আমার ভাইয়ের সংসার জীবন থেকে দূরে রাখবেন। যদি আর কখনো আমার সন্তান সম ভাই বোনের প্রতি ও ক্ষোভ ঝাড়তে আসে না, তবে আপনার 14 গোষ্ঠী এসে ওই প্রেরণার হাত থেকে আপনার ভাইকে বাঁচাতে পারবে না। এটুকু বলেই থামলো প্রেরণা। ইহান একদৃষ্টে দেখছিল প্রেরণাকে। প্রেরণা বলতে লাগলো। এই এতটুকু বয়স থেকে এই ঘাটে ঘাটে ওই ঘাটে ধাক্কা খেয়ে খেয়ে বড় হয়েছি। হজম শক্তি প্রচুর, ধৈর্য শক্তি তো মাশা আল্লাহ, আর জেদও মাশা আল্লাহ। আমি দুবার ভাববো না সেদিন পাল্টা আঘাত করতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলায় দ্রুত। পুনরায় কণ্ঠে আন্তরিকতা এনে মিষ্টি করে হাসলো প্রেরণা। এবার নম্র স্বরে বলল। আবারও বলছি, আমার মনের মধ্যে কোনো বিষ রাখিনি জমা। ওর সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করছি। আপনার ভাই যেন এই আন্তরিকতাটুকু কোনো জেদ না দেখিয়ে গ্রহণ করে, কোনো জেদ না বহন করে। আর তুচ্ছ আমরা, আমাদের থেকে আর প্রতিশোধ না নেয়ারই অনুরোধ রাখলাম ওর প্রতি। ওর সমস্যাটা ধরতে পেরেছি, ওকে বুঝিয়ে বলবেন। জীবদ্দশায় ইনায়াকে কখনো প্রীতম বা আমি কষ্ট দেব না। আসছি। বলেই প্রেরণা ত্রস্ত পায়ে হেঁটে ইহানের সামনে থেকে থানা প্রাঙ্গণের পকেট গেটের কাছে চলে যায়। ইহান স্থির দৃষ্টিতে দেখতে থাকলো তাকে। মাঝারি উচ্চতা, পাতলা ফিনফিনে দেহে মলিন রঙের শাড়ি, একটা লম্বা বিনুনি দুলছে কোমরের কাছে কলমিলতার ন্যায়। কণ্ঠের ঝাঁজ এখনো ইহানের আশেপাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। থানা এরিয়া থেকে বেরোতে প্রেরণা ঠিক সামনে এসে থামলো সাফওয়ানের গাড়ি। প্রীতম থানায় আসবে না, তাই জামি সাফওয়ানকে পাঠিয়েছে আপুর সাথ দিতে। গাড়িতে উঠে বসলো প্রেরণা। জামি বলল। লেট করে ফেললাম আপু। অসুবিধা নেই ভাই। গাড়ি চলছে নির্দিষ্ট গতিতে। জামি ড্রাইভ করছিল। সাফওয়ান তখন থেকে উসকুস করছিল প্রেরণাকে কিছু বলতে। প্রেরণা খেয়াল করলো, তা ঠান্ডা গলায় বলল। ঝেড়ে কাশো সাফওয়ান। আপু, ওদের বিয়ে। মিনমিনিয়ে বলে সাফওয়ান। বিয়ে? না মানে আপু, সব মানছি, তবে যা শুনছি প্রণমী সংকানে কবুল বলেছে, তাই এটা নিয়ে আসলে আপু আমাদের মন খুব কুচকুচ করছে। কাল রাত থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা করলাম। হাত দিয়ে ইশারা করে সাফওয়ানকে থামিয়ে দিয়ে গাড়ির সিটে গায়ে লিয়ে দিল প্রেরণা। একেবারে বরফ ঠান্ডা গলায় বলে। ওটা একটা বালের বিয়ে। জামি সাফওয়ান প্রেরণার দিকে তাকায়। প্রেরণা বলতে থাকে। কি বুঝতে পারছো না? তোমাদের সব প্রশ্নের উত্তর আমি বাড়িতে গিয়ে দিব। মনোযোগ দিয়ে গাড়ি চালাও। ইরফানের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ইহান। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল। এটা কেমন পাগলামি? জামিন চাই না মানে? ইরফান জুস খাচ্ছিল। হুডির টুপিটা মাথা থেকে সরিয়ে চুলগুলো এলোমেলো করে বলল। চাই না মানে চাই না। সবকিছু ইহানের ধৈর্যকে ছাড়িয়ে যাচ্ছে। রাশভারী কণ্ঠে বলল। হঠাৎ এমন মহান সিদ্ধান্ত? কেন জামিন চাই না ইরফান মির্জার? মুড নেই। জুস খেতে খেতে জবাব দেয় ইরফান। ইহান তখন ওর কলা চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল। আমাদের যথেষ্ট ভোগান্তি দিয়েছিস, এখন তোর নাটক দেখার মুড নেই আমার, তাই নাটক স্টপ কর।
নয়তো তোর ঘাড়ে যে রোগটা সবসময় বাঁকা থাকে ওটা আমি জাস্ট এক্ষুনি কেটে নামিয়ে ফেলবো। ইরফানের কোনো ভ্রুক্ষেপ নেই দাদানের কথায়। জুসটা শেষ করে একটা ঢেকুর তুলে আবারও হুডির ক্যাপ তুলে দেয় মাথায়, বলে ওঠে, এখানে পরিবেশটা চমৎকার, তাই বলছিলাম। ইহান হতাশ, পুরো হতাশ। কিছুক্ষণ ক্রোধান্বিত চোখে ইরফানের দিকে তাকিয়ে থেকে ফোনটা বের করে আলোকে কল করে বলে। ভেতরে এসো বড় মা। আলো বাইরেই ছিল, কিছুক্ষণ আগে সে এসেছে থানায়। সেলের ভিতরে পা রাখলো সে, এসে মুখোমুখি দাঁড়ালো ইরফানের। ইরফান মিষ্টি করে হেসে বলল, হোয়াটস আপ বড় মা, আই এম ফাইন। নাটক কেন করছো? বিরক্তির সুরে আলোর কণ্ঠে। ও, আমার ছেলের বউ আমার উপর রেগে আছে? ইরফান নাটকীয় ভঙ্গিতে বলে। আলো একটা লম্বা শ্বাস ফেলে বলল, ইরফান, একটু আমাদের প্রতি সদয় হও। আচ্ছা যাও, নাটক করবো না, সরাসরি বলছি 2 মাস এখানে থাকতে বেশ লাগবে আমার। সো অ্যাডভেঞ্চারাস। ইরফান, ধমকে উঠে আলো। কি ব্যাপার, আমার আদর্শময়ী বড় মা আজ হঠাৎ একজন ক্রিমিনালের ছাড় পাওয়া নিয়ে উৎকণ্ঠা আছে? মজার ছলে ভ্রু উঁচায় ইরফান। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমি প্রেরণা নই, আমি আলো। আমাকে চিনিস তো তুই? আমি কখনো কাউকে ছাড় দেই না। আমার প্রতি কেউ অন্যায় করলে তাকে তীব্র প্রতিক্রিয়া না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। অ্যান্ড ট্রাস্ট মি বাবা, প্রেরণার জায়গায় যদি আমি হতাম তাহলে তুইও ভালো করে জানিস আমি কি করতাম। তো যা বলছিলাম, রাখি এসব নীতির কথা। আমি তোর বড় মা হিসেবে আমি তোর ভালোটা চাচ্ছি। যদি আমার চাওয়ার দাম দিতে না পারিস তাহলে মাই ফ্যামিলি ইজ এভরিথিং ফর মি। এসব ডায়লগ পরবর্তী জীবনে আর কপচাবি না। ইরফান তাকিয়ে আছে আলোর দিকে। আলো বলতে থাকে, এসব কেন ঘটিয়েছিস সেই তর্ক বিতর্কে যেতে চাচ্ছি না। হতে পারে তোর কাছে স্ট্রং রিজন আছে, হতে পারে বোনের লাইফ রিস্কে ভেবে এমনটা করেছিস। এমন বহু যুক্তি দাঁড় করানো যায় তোর আবেগের জায়গা থেকে, কিন্তু দিন শেষে এটা ঘোর অন্যায় বাবা। তো সেজন্য বললাম কিছু মাস থাকে এখানে। এই, এত ইমোশনাল সিন ক্রিয়েট কেন করছো? হাই তুলে ড্যামকেয়ার ভাব নিয়ে বলল ইরফান। আলো একটা দীর্ঘশ্বাস ফেললো, ক্লান্ত স্বরে বলতে লাগলো, একটা ডেভিল সত্তার শাস্তি হিসেবে তার আত্মশুদ্ধির উপরে আর কিছু থাকে না। তুই ডিসাইড কর বাবা, একটা সুন্দর জীবন থেকে 7 বছর সরিয়ে ফেলবি, নাকি 4টা মাস পরিশ্রম করে নিজের ভেতরে লুকায়িত শয়তানটাকে নিশ্চিহ্ন করবি। একটু নত হয় ইরফান, এই পৃথিবী সুন্দর। একটু নত হয়ে দেখ আমাদের কাছে। তুই আর জেদ করিস না, আমরা ভীষণ ক্লান্ত সবাই। না পারছি তোকে বুঝতে, না পারছি তোকে আমাদের বোঝাতে। আমরা কতটা অসহায় বুঝতে পারছিস? এত কিছু পরেও আমরা হাত বাড়িয়েছি, তুই 2 কদম এগোবি না? হু হু করে কেঁদে ওঠে আলো। ইরফান দেখতে থাকে বড় মাকে। আলো শাড়ির আঁচলের কোনায় চোখ মুছে নেয় চেপে চেপে। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টপ বড় মা, তুমি তোমার মেজ জায়ের সাথে থাকতে থাকতে ওনার মতো ছিচকাতনা হয়ে গেছো। আলো কান্না থামাতে পারছে না। তীব্র প্রচেষ্টার পরে একটুখানি দম নিয়ে বলল, তোর কাছে হাত জোর করছি বাবা, একটু সাড়া দে। আমরা তোকে বুঝতে পারি না, তুই একটু বোঝ আমাদের। অ্যাপার্টমেন্টে ঢুকে প্রেরণা জামি আর সাফওয়ানকে বসতে বলে দ্রুত পায়ে নিজের ঘরের ভেতরে যায়। হাতে করে কিছু কাগজপত্র নিয়ে এলো। প্রেরণা বসলো জামিদের মুখোমুখি। সাফওয়ান জামি দুজনাই বুঝতে পারছে না কিছু। প্রেরণা শীতল মেজাজ নিয়ে বলতে লাগলো, তো কি যেন বলছিলে? বিয়ে? এই কাগজগুলো দেখো। ওরা কাগজগুলো দেখতে লাগলো। প্রেরণা বলতে থাকে, প্রণবী মেন্টালি স্টেবল নয়। দীর্ঘ বছর ধরে ওর ট্রিটমেন্ট করাচ্ছি। একটু উন্নতি হয়, আবার কিছু সমস্যা দেখা যায়। আমাদের দুলাভাই থেকে শুরু করে আমি, প্রীতম কারি কারি টাকা ঢালছি এসবের পেছনে। ওই স্পেশাল চাইল্ড শুধু শারীরিকভাবে নয়, বলতে পারো মানসিকভাবেও। এমতো অবস্থায় কোর্ট থেকে ওর গার্ডিয়ানশিপ আমি, তোমাদের দুলাভাই আর প্রীতম নিয়েছি। তোমাদের দুলাভাই জীবিত নেই, আছি আমরা দুজন। এই পরিস্থিতিতে ও যতদিন পরিপূর্ণ সুস্থ না হয়, ওর লাইফের যে কোনো ডিসিশন আমাদের, বিয়ে থেকে শুরু করে সবকিছু আমাদের, ওর নিজেরও। আর একজন মানসিকভাবে আনস্টেবল মেয়ের বিয়েতে সম্মতি নিয়ে ভাবছো? মানবাধিকার আইন কতভাবে লঙ্ঘন করেছে ওই ইরফান মির্জা জানো? ওকে গিয়ে বলবে ওর বউ লাগলে কোর্টে যেতে। কোর্টে এই বিয়ে বৈধ প্রমাণ করে যেন বউ নিয়ে যায়। আমি ব্যান্ড পার্টি বাজিয়ে হাসতে হাসতে নাচতে নাচতে আমার বোন দিয়ে দিব। নিজে গিয়ে মির্জা বাড়িতে মিষ্টি বিলাবো। তবে কোর্টে গেলে আবার 14 শিকের ভেতরে ঢুকতে হবে ওকে। এইসব ডকুমেন্টকে টেক্কা দিতে পারবে একমাত্র আমার বোন।
প্রণবী যদি বলে ও ইরফানকে ভালোবাসে, অ্যান্ড ট্রাস্ট মি, এটা তো জীবনেও হবে না। অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত প্রেরণা বলল কথাগুলো। টানা 36 ঘন্টা পরে ইরফানের পা পড়ল শান্তিনীরের অন্দরমহলে। লিভিং রুমে ওর বাবা, দুই চাচা এবং পরি ছাড়া অন্য কেউ ছিল না। ইহান গিয়ে একটা সোফাতে ধপ করে বসে পড়ল। ইলহাম পুত্রের দিকে এক পলক তাকিয়েও দেখল না। সামিনের হাতে কিছু কাগজপত্র ছিল, জেলা প্রশাসকের থেকে অনুমোদনের কাগজপত্র। ইরফান ঘাড় ঘুরিয়ে বড় মায়ের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, এক্ষুনি এখান থেকে চলে যাব? হ্যাঁ, ইহান নিয়ে যাবে তোমায়। আলোর হয়ে উত্তরটা সামিন দিয়ে দেয়। ইরফান চেয়ে চেয়ে দেখতে লাগলো সবাইকে। সবাই নির্লিপ্ত হয়ে আছে, একপাশে তার ব্যাগেজ রাখা। ইরফান অস্ফুটে বলল, এগুলো মেজো ভাবি গুছিয়ে রেখেছে, তোমার সাথে যাবে। ইসমাম জবাব দেয়। ইরফান ছোট বাবার দিকে তাকায় কয়েক মুহূর্তের জন্য, বলে, মামা কোথায়? ওপরে। ইরফান দ্রুত পায়ে হেঁটে দোতলায় উঠে ঋতু ইলহামের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ভেতর থেকে বন্ধ। ইরফান দরজায় চাপড় মেরে বলে, মামা। ভেতর থেকে কেউ সাড়া দেয় না। একইভাবে বারবার ডাকতে থাকে ইরফান। ঋতু জবাব দিচ্ছেই না। ইরফান এবার কিছুক্ষণ থামে, তারপর ধীরে ধীরে বলে, মামা, তোমাদের কথা রাখছি তো, আর কি করব, যাচ্ছি আমি, দেখবেন একবার। ঋতু বেরোলো না ঘর থেকে। মুখে হাত চেপে ধরে নিশ্চুপে কাছে দরজায় পিঠ থেকে। ইনশিরা এসে ইরফানের পিছনে দাঁড়ায়, বলে ওঠে, মেজমা দরজা খুলবে না। ইরফান চেয়ে থাকে ইনশিরার মুখের দিকে। ইনশিরা পুনর্বার বলে ওঠে, খুলবে না মেজমা দরজা, তুই বুঝতে পারছিস না? অযথা সময় নষ্ট করিস না, নিচে যা তুই। ইরফান এলোমেলো দৃষ্টি রাখে চারিপাশে, অতঃপর একটা লম্বা শ্বাস ফেলে। ইনশিরা এক দৃষ্টে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। পরপর এসে হুট করে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরল একবার। কেঁদে ফেলল ইনশিরা। বলল, আই উইল মিস ইউ। ইরফান ম্লান হাসল। বোনের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে মলিন মুখে আশেপাশে তাকাতেই দেখল ওপাশের বারান্দার পর্দার আড়ালে লুকিয়ে তাকে দেখছিল ইনায়া। সকালে প্রীতম এ বাড়িতে রেখে গিয়েছে তাকে ভাইয়ের সাথে, যাতে সাক্ষাৎ হয় তার। ভেজা চোখে তাকিয়ে আছে ইনায়া। ইরফান বোনকে দেখে পরনে একটা সোনালি পাড়, লাল জমিনের হাফ সিল্ক শাড়ি, গলায় অল্প গয়না, চুলে খোপা। কি যে মিষ্টি লাগছিল বোনকে। ইনায়া ইরফানের কাছে আসতে পারছিল না সংকোচে। দূর থেকেই দেখছিল ভেজা চোখে তার দাদানকে। ইরফান স্মিত হেসে একটা হাত বাড়িয়ে দিয়ে ইনায়াকে ডাকে। এদিকে ইনু। বলেই শেষ করতে পারল না ইরফান। ইনায়া এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ইরফান নিজেকে সামলে নিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো থাক। ভাইয়ের শার্ট খামচে ধরে ভাঙা গলায় আওড়ায় ইনায়া, দাদান, আমি তোমাকে ভীষণ রকমের ভালোবাসি দাদান। ইরফান ম্লান হাসলো। কান্নাকাটির বন্যা বইছে দোতলায়। ইনশিরা আর ইনায়া পাল্লা দিয়েছে কে বেশি কাঁদতে পারে ভাইয়ের জন্যে। এই এত কিছুর পরে ঋতু দরজা খুলে বেরোলো না। ইরফানও আর ডাকলো না মাম্মাকে। শেহাকে খুঁজে পেল না কোথাও। ইরফান ভীষণ বিচলিত হয়ে শেহাকে ডাকছিল। সে জানতে পারলো শেহা সকালে চলে গিয়েছে শান্তর সাথে, গায়ে তুমুল জ্বর নিয়ে। ভীষণ অবাক ইরফান কল দেয় শান্তর নাম্বারে। আধা ঘন্টা অপেক্ষা করেও শেহার থেকে বিদায় নিতে পারল না ইরফান। জানতে পারলো শেহা ওয়াশরুম থেকে বের হয়নি। এদিকে ইরফানের যাওয়ার সময় হয়ে গেছে। নিচে বাড়ির বড়রা সে ব্যাপারে কথা বলছে। 4 মাসের কোর্সে ভর্তি করা হয়েছে ইরফানকে। মাসিক 1,12,000 টাকা ফি দিতে হবে। আন্তর্জাতিক মানের সব সাইক্রিয়াটিস্ট, ডক্টর এবং প্রফেসর দ্বারা পরিচালিত হোপ নামের এই পুনর্বাসন কেন্দ্র দেশের নামী সব ফ্যামিলির ছেলে মেয়ে সেবা নিয়ে সুস্থ হয়েছে দ্রুত। ইরফানের সেকশন মনোরোগ। এই সেকশনের চার্জটা একটু বেশি রাখা হয়। অবশ্য সেবার মান বিবেচনা করলে দেশের নাম্বার 1 হোপ। ফোনটাও আলোর কাছে বাধ্য ছেলের মতো জমা দিয়ে দিল ইরফান। গায়ে চাপালো একটা হোয়াইট টি শার্টের উপর ব্ল্যাক শার্ট। বোতামগুলো সব খোলা, চুলগুলো সেট করা বরাবরের মতোই। পরি আর আলো ব্যথিত হৃদয় নিয়ে তাকিয়ে রয়ে ছেলেটির মুখ পানে। চাপা রঙের সুশ্রী মুখটা দেখতে ঠিক রাজপুত্রের মতো। কেউ কি এখন দেখে বলবে ও অসুস্থ? এই তো কত সভ্য, শান্ত লাগছে, স্বাভাবিক লাগছে, একেবারেই স্বাভাবিক। কত বুঝদার, দায়িত্ববান ছেলেটা। দেখে মনে হচ্ছে বন্ধুদের সাথে কোনো ট্রিপে যাচ্ছে। চোখ ছাপিয়ে জল এলো আলোর। সে পাত্তা না দিয়ে টেবিলে খাবার বেড়ে দিল ইরফানকে। মাম্মার মুখ দেখা হলো না তার। শেহার সাথেও কথা হলো না। ইরফান শেষবারের মতো ঋতুর রান্না করা খাবার খেলো। এখন তার আচরণ বেশ স্বাভাবিক, মেজাজ ঠিকঠাক। খেতে খেতে ধীরে সুস্থে সামিনের দিকে তাকিয়ে বলল, মান্থলি 1,12,000 টাকা? বড় বাবা কে বলেছে ভালো হতে টাকা লাগে না? আমার ভালো হতে 4 বছর 4,48,000 টাকা লাগবে। বলতে বলতে হাসলো ইরফান। ইনায়াকে ধমকে তার প্লেটে কাচ্চির আলু এক্সট্রা দিতে বলল। ইনশিরাকে বলল সফট ড্রিঙ্কস বের করতে। একেবারে ঘরের ছেলের স্বাভাবিক আচরণ। ওর কথার জবাবে সামিন ঠান্ডা গলায় বলে, খেয়ে গাড়িতে গিয়ে বসো, ইহান দিয়ে আসবে তোমাকে। মন চাইলে কল করো আমাদের।
আমরা কল করলে কথা বলে অনুগ্রহ করি। এখানে অনেকে আছে যারা অতিরিক্ত দুশ্চিন্তা নিতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। জি জি জি। খেতে খেতে মাথা ঝাঁকে উত্তর দেয় বড় বাবাকে। ওরা সবাই নির্জীব হয়ে দেখছিল ইরফানকে। খাওয়া শেষে ইরফান উঠে ওয়ালেট বের করে ইনশিরার ইনায়াকে কিছু ক্যাশ টাকা দেয়। এটাও প্রায়ই করতো, সেহার জন্যও রেখে গেল টাকা। সামিনের সাথে কোলাকুলি করে ইসমামের সাথে কোলাকুলি করলো। ইলহামের সামনে দাঁড়াতে ইলহাম ছেলের মাথায় হাত রাখলো ঠিকই, তবে ইরফানের দিকে তাকালো না। ইরফান হাসলো নিশ্চুপ। বাড়ির সবাইকে বলে চুপচাপ গাড়িতে বসার সময় ইরফান টের পেল তার হাঁটু কেঁপে উঠেছে হঠাৎ। এমন অনুভূতি ইরফান মির্জা জীবনে প্রথম হলো। গাছাড়া ভাব দেখে এড়ানো গেল না এই শেকড় ছেঁড়ার অনুভূতি। গাড়ি চলছে নির্দিষ্ট গতিতে। পুরো রাস্তা আজ ফাঁকা, জ্যাম খুব কম। ইহান সাবধানী নজর বোলায় আশেপাশে। তারপর একটু বিরত নিয়ে ইরফানের দিকে তাকায়। দীর্ঘ সময় নিশ্চুপ ছিল। হুট করে ইহানের দিকে তাকিয়ে ম্লান হাসে ছেলেটা। বিনিময়ে ইহানও শুকনো হাসি ফিরিয়ে দেয় ভাইকে। ইরফান গাড়ির মিউজিক অফ করে দিয়ে পরিবেশটাকে স্বাভাবিক করার চেষ্টা করে। হুট করে সিটে গায়েলে দিয়ে ইহানকে বলে, তো তোমরা বিয়ে করে নেবে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।